লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা। পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী। শুনবো মোরা জানবো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরএফপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে। সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45। পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd। আবারও বলছি www.lokobetar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। বদলে যাচ্ছে জীবনধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতে জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসী রে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন। থাকবে অভিযোজন কৌশল পর্ব। বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরএফপি প্রকল্প নিয়ে সাক্ষাৎকার। শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতেই জলবায়ু প্রতিবেদন। সবাই গাছ লাগাও রে দেশের জনগণ, কাছে ঠেকায় ঝড় তুফান বৃষ্টি আর বাদল, সবাই গাছ লাগাও রে। দেশের পরিবেশ রক্ষা, জনগণের পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণ, কাঠের চাহিদা মেটানো সহ নানা প্রয়োজনে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। আর এই লক্ষ্য অর্জনে মিনি নার্সারি স্থাপন সময় উপযোগী। স্থায়ীভাবে গাছ লাগানোর আগ পর্যন্ত ছোট আকারে যেখানে চারা উৎপাদন, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় তাকে মিনি নার্সারি বলে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল তারা যে ধরনের গাছ বসত বাড়িতে লাগিয়ে থাকেন। বহুত ভ্যারাইটির ধরনের ফল পাকা, কাঁঠাল, নারিকেল, সুপারি, লেবু, ঘইয়া, আম, জাম, কাঁঠাল, এই সমস্তই। হ্যাঁ, রেন্ডি, মেহগনি, চাম্বল, করই, এই সমস্ত গাছ বেশি। বাড়িতে গাছ লাগানোর মধ্যে আছে যেমন ফল গাছ, পেয়ারা গাছ, লকট গাছ, তারপরে আম গাছ, এরপরে আছে যেমন কাঠ গাছ, এই রেন্ডি গাছ, মেহগনি, চাম্বল এবং সুন্দরী কাঠ ইত্যাদি নানা রকম গাছ লাগায়। বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে পরিবেশ, আর এই প্রতিকূল অবস্থা মোকাবেলার জন্য অনেকেই মিনি নার্সারি সম্পর্কে জানে ও তৈরি করে।
ছোট নার্সারি, মানে ছোট গাছ, মানে যে সময় গাছ চারাটা বৃষ্টি লাগায়, যে মানে চারা উৎপাদন করি তা আমাদের নিজেদের ব্যবহারের জন্যই মানে তৈরি করি, এটা বিক্রির জন্য আমরা করি না। ছোটখাটো যে নার্সারিটা তৈরি করে, মিনি নার্সারি সম্পর্কে জানি। এটা হলো ছোট একটা নার্সারি, যেখানে অল্প কিছু গাছ দিয়ে নার্সারি করা হয়। মিনি নার্সারি সম্পর্কে বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন। আসলে মিনি নার্সারি তো স্বল্প সময়ে স্বল্প জায়গায় চারা উৎপাদন বা বিক্রয় করা হয়, সেটা হচ্ছে মিনি নার্সারি। কৃষকের বেশি পরিমাণে যেখানে জায়গা নেই বা নির্দিষ্ট কোনো জায়গা নাই, কৃষকের আঙ্গিনা কিংবা ঘেরের পাড়ে, সেখানে যে পরিমাণ জমি আছে সেখানে আমরা মিনি নার্সারি তৈরি করে করতে পারি। মিনি নার্সারি করে অর্থাৎ কৃষক নিজে তার নার্সারির উৎপাদিত চারা নিজে ব্যবহার করতে পারে এবং ভালো মানসম্মত সে ফল হোক সবজি হোক সেটা পেতে পারে। একটা বিষয়টা হচ্ছে কৃষক যে মিনি নার্সারি যে তৈরি করছেন, ওই কৃষকের কাছ থেকে অন্যান্য কৃষক ওই চারাটা সরবরাহ করে নিজে রোপণ করতে পারে, যে কোনো হাট বাজারে যেতে হয় না, পরিবহন করতে হয় না। এতে কৃষকের সুবিধা হচ্ছে পরিবহন কমে যাচ্ছে, আর কৃষক তার কনফিডেন্সরত যে এই চারাটা আসলে নির্দিষ্ট একটা জাতের চারা, সেটা তার কনফিডেন্স তৈরি করায় সে রোপণে আরো আগ্রহী বেশি হয়। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। তাই হোক যত জলবায়ু পরিবর্তন, আমরা বাঁচব, আমরা বাঁচাবো, আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা বন্ধুরা, বসত বাড়ির আশেপাশে পড়ে থাকা জায়গায় মিনি নার্সারি তৈরি করে লাভবান হওয়া যায়। নার্সারি স্থাপনের পর্যায়ে রয়েছে যা জেনে ও মেনে এটি তৈরি করতে হয়। এর জন্য স্থান নির্বাচন, বেড তৈরি, বেড়া প্রদান, পানি সরবরাহ ও নিষ্কাশন সহ নানা দিক লক্ষ্য রাখতে হবে। আর্থিকভাবে লাভবান হওয়া, কাজের ক্ষেত্র তৈরি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা সহ অনেক উপকার রয়েছে মিনি নার্সারিতে। এ নিয়ে আরো বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। আমাদের নার্সারিতে বিভিন্ন শ্রেণী আছে, যেমন কলম উৎপাদন আছে, তারপর বনজ চারা উৎপাদন আছে, ফলজ চারা উৎপাদন আছে, এরকম ঔষধি আছে, ফুলের আছে। তো আসলে এক একটা মৌসুমে এক একটা ধরনের চাষ করতে হয়, পলি ব্যাগে বা মাটিতে তাকে দিতে হয়। কলমের ব্যাপারটা হচ্ছে কলম কোন মাসে কখন কি কলম করতে হয় এটাও আমাদের জানা দরকার। বনজ চারার ব্যাপারে আছে, বনজ চারা যেমন রেন্টি, মেহগনি, চাম্বল, এগুলা আমরা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বীজ সংরক্ষণ করি। এরপরে আমরা এটা পলিব্যাগে দেই। পলিব্যাগে দেওয়ার পরে সেখান থেকে চারা হয়। এই চারা হইলে আমাদের 1 বছর সময় নেয়, এরপরে এটা আমার বাজারজাত করার মতো হয়। তো এরকম আলো বাতাস চলাচল করে এবং বেশি রৌদ্র পায় এই সমস্ত জায়গা এবং উঁচু জায়গা যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, এই সমস্ত জায়গায় আসলে আমাদের নার্সারি করার উপযুক্ত জায়গা। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপির আওতায় বরগুনায় পরিচালিত হচ্ছে নানা কার্যক্রম। এসব কার্যক্রম জলবায়ু পরিবর্তনকে মাথায় রেখেই করা হচ্ছে। এ নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিইডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। ব্যবহার উপযোগী, মানে ভালোভাবে ব্যবহার করতে পারে, তাদের কোনো সমস্যা না হয়, সেই সমস্ত দিক বিবেচনা করেই এগুলি ডিজাইন করা হয়েছে এবং নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে। আপনার তালতলিতে আপনার 2টা সাইক্লো সেন্টার, যেখানে আপনার মহিলাদের তাদের যারা গর্ভবতী মা বা শিশু অথবা পঙ্গু, তাদের উঠানোর জন্য এবং দোতলাটায় গরু বাছুর রাখার জন্য একটা র্যাম সিস্টেম, যাতে এই সমস্ত মানুষও বন্যার সময় সহজে আশ্রয়স্থলে যেতে পারে। বাংলাদেশে বিভিন্ন ধরনের রাস্তা আছে যার গুরুত্ব বহন করে তার শ্রেণীবিন্যাস করা হয়েছে। তো গ্রাম্য রাস্তা এবং এর সাথে সংযুক্ত যে ব্রিজ কালভার্ট গুলা, সেগুলোও এর গুণগত মান যাতে ঠিক থাকে, তো সেরকম ভাবেই এটা ডিজাইন করা হয়েছে। শুনলেন সিসিআরআইপি কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার।
বদলে এলো রে ভাই CCRIP এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে মিনি নার্সারি ও এটি করতে করণীয় নিয়ে একটি নাটক। নাটকটি রচনা করেছেন ইমরান হোসেন। কতকাল ভাসবো। কি হয়েছে? আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে? আরে সর্বনাশ হয়ে গেছে। তা কি হয়েছে? ঘটনার কদেহি। আমাদের গাছের চারা ওই বেড়ের গরুতে খাইয়ে ফর্সা হচ্ছে। কি গরুতে বাচ্চা দিয়েছে? আরে না, বাচ্চা দেয় নাই, গাছের চারা খাইয়ে ফর্সা হচ্ছে। ও কি কয়? আজ আর গরু জব দিয়ে খাইলাম, মোর সর্বনাশ করছে। আরে আমার চারা সব খাইয়ে সর্বনাশ করছে। বেড়ারে কমনে গেলে দেখছো অবস্থাটা কি? ঘরে কোন একটু গেলে আর ঘরে এসে চাই না। এ তুমি গেলা কই? কি হয়েছে? আরে গরুতে গাছের চারা খাইয়া শেষ করছে, তুমি হে খবর কি রাখো? তুমি নার্সারি করছার খবর রাখবো মুই? কি কইলা? মুই নাচ করতে আছি। ওরে মোর খোদা, কানা জানি কুমের। আরে কানা না বয়রা, কইছি নার্সারি নার্সারি। আমার গায়ের আগুতে গেছে, আজকে গরু যাবো দিমু। আরে রাহদি, এত কাল ধরা লাগবে না, মুই আগে ভাবিরে বলাইয়া নি। ও ভাবি, ভাবি, ও ভাবি, কি কর? শোনেন ভাবি, আমি গরুতে মোক নার্সারি চারা খাই একটা শেষ বানাই লাইছে। এটা কোনো কাম হইলে? আহারে কি কন ভাবি, একাল দড়িটা কেমনে হেললে? কি কন? গড়িও হিরে পড়ছে। তুমি চোখ কইছে গরুর দড়ি আছে, কানে ইউন না কিছু। এখন আছে দড়িটা কেমনে হেললে? ও কাকু, শোনেন, ওই যে মেম্বার কাকুরে বলাইয়া একটা মিলমি সরিয়ে লই, নাইলে ফাও কাউর দরকার নাই। ল বেটা, বিয়েলি মোরা বই। লন লন। কি কোন তোর কি কমু? আরে কইছি লন লন। ল ল ল লন। না ঠিক আছে ঠিক আছে, ওদিকে শেয়ার দাও। বসেন ভাবি, আপনারাও বসেন। তা সবাই ভালো আছেন? ভালোই আছি। আমি সবই শুনছি। আসল সমস্যা হইল পরিকল্পনায়, আসল সমস্যা হইল না জানাই। এমনিতেই মেম্বার সাহেব মোর গাছের চারা মরে মরে অবস্থা, এর মধ্যে আবার শোনো শোনো, এই মিনি নার্সারি তুমি যেটা করছো এইটা হইলো মিনি নার্সারি। এইটা হইলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সাধারণ ভাবে নার্সারি কয় হইলো চারা বানানোর লজ্ঞা যে স্থানে লাগাই হয়, মানে চারা বানানোর লজ্ঞা যে স্থানটা ব্যবহার করা হয় ওই স্থানটাই হইলে নার্সারি, যেটার মধ্যে বৃক্ষ থাকবে, বিভিন্ন গাছ থাকবে, ইয়ের চারা থাকবে, ওহিন বইয়ে রক্ষণাবেক্ষণ পরিচর্যা এবং গাছ একটু ডাঙ্গর বানাইয়া ওহিন দিয়ে আবার বেচে। এই নার্সারি। তা তোমার নার্সারিতে গরু ঢুকছে ওনা গো, দোষ হইল প্রথমেই ওই যে কইলাম পরিকল্পনার। নার্সারি স্থাপনের পর্যায় আছে, বুঝলো? এই যেমন ধরো ঘর উঠানের পর্যায় আছে না, প্রথম বান্ধে কি পোতা না, প্রথমই টিন দিয়ে চাল খায় না, কি হলে পোতা বান্ধে, প্রথম হইলে পোতা বান্ধে। তাই এই নার্সারির ওই রুমের পর্যায় আছে, ধাপ ধাপ আছে। প্রথম ধাপ হলো স্থান প্রস্তুত হরা। তুমি কোন স্থানে বানাবা সেই স্থানটা ওই নার্সারির না উপযোগী করে বানান না। দ্বিতীয় দাবি হইল নার্সারি বেড়া,
ওই যে শুরুতেই কইলাম পরিকল্পনার জানার অভাব আছে। দ্বিতীয় কামটাই হইলে এই বেড়া দেওয়া, গরু ছাগল হাঁস মুরা এইসবে যেন ঢুকে লোকজন যাতে ওর মধ্যে যে আড়াচলা না করতে আরে। হ্যাঁ, ছোটখাটো ভাবি টাকা পয়সার কথা কইলা, টাকা পয়সার তো ব্যাপার না, একটা বাঁশ কাটিয়া খুঁটে কুপে সাইকেল দিয়ে বাঁশ বাঁধে দিয়ে বাঁশের চেরাচি দিয়া চমৎকার বেড়া। এই এরপরে ওই যে ব্যাগের মধ্যে মানে ভালোভাবে ভরা, হ্যাঁ, তারা একবার উৎপাদন করে দিয়ে বেচা বিক্রি এই বিভিন্ন পর্যায়ে। সয়াবিন বাসাতে এই নার্সারি করতে আর কি জানা লাগবে? এই অনেক কিছু জানার আছে। এই ধরো নার্সারির প্রকারভেদ জানা লাগবে। দুই প্রকার নার্সারি, একটা হইলো স্থায়ী নার্সারি আর একটা হইলো অস্থায়ী নার্সারি। কি আগাই নার্সারি? স্থায়ী মানে পার্মানেন্ট, যেটা দিয়ে তুমি বছরের পর বছর একই জায়গায় দিয়ে চারা উৎপাদন করবা, হ্যাঁ তো লাভও বেশি পাবো। আর একটা হইলে তুমি অস্থায়ী, এই নির্দিষ্ট সময়ের লগিয়া এই তুমি বিশেষ উদ্দেশ্যে ওইখানে চারা স্থাপন করবা, বুঝছো? এই হলো অস্থায়ী। স্থান নির্বাচন সমতল ও বন্যা কবলিত না এইরকমের জায়গা আর কি, ভালোভাবে কইলে পানির উৎসের নিকট, যেখানে ধারে কাছে পানি পাওয়া যাইবে সেই জায়গা, সহজেই এখানে আইতে যাইতে পারো এইরকম জায়গা। এরপর ধরো নার্সারির অবস্থানে নিয়মিত রোদ পড়তে হইবে, মানে যেখানে বানাবানে রোদ পড়তে হইবে, আলো আওয়া যাওয়া করবে, বাতাস আওয়া যাওয়া করবে, এগুলো না জানিয়া করবা এই তো ইনা, একটু ভালো হইব না। এই এখন আসল সালিশি ব্যবস্থায় আসি। গাছ যে কয়টা খাইছে আপনার গরুতে, এই কয়টা টাকা দিয়ে দেবেন আর কি করবেন? কিনে লইবে, এই তো ভালো লাগবে আছে কথাটা শুনিয়া। ঠিক কথা। তা তুমি কি কও? হয় হেলিতে হয়, যে কয়টা চারা খাইছে সেই কয়টা টাকা দিলে তো মোর আর লস হয় না, মোর আর ক্ষতি হয় না। তাই এখন উডি নাকি? একটা হইল তো মিলমিশ উডি নাকি? এই শ্রোতা বন্ধুরা শুনলেন মিনি নার্সারি ও এটি করতে করণীয় নিয়ে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তনে বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের আগস্ট মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় বাংলাদেশের উন্নয়নে কৃষকের ভূমিকা। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা, বিষয় বাংলাদেশের উন্নয়নে কৃষকের ভূমিকা। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 31 আগস্ট 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসেই আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এই সপ্তাহের কুইজ, যেখানে গাছের চারা উৎপাদন করা হয় তাকে কি বলা হয়? অপশন এ সবুজ বেষ্টনী, অপশন বি নার্সারি। কুইজটি আবার শুনুন, যেখানে গাছের চারা উৎপাদন করা হয় তাকে কি বলা হয়? অপশন এ সবুজ বেষ্টনী, অপশন বি নার্সারি। উত্তর পাঠাবেন 28 আগস্ট 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ইউকে স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত।
উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন বাওয়ালকরের হাসান বান্না। গত সপ্তাহের কুইজ ছিল ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে কোন প্রাণীর দরকার হয়, যার সঠিক উত্তর কেঁচো। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন ছিল এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45 পুনঃ প্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম কাজী সেলিনা হোসেন ও জুয়েল ইসলাম, শব্দ ধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গোমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুনতে থাকুন লোকবেতার 99.2 FM। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার 99.2 FM। এতক্ষণ আপনারা শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের দ্বিতীয় অংশে। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় মিনি নার্সারি। অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনা করতে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মাকসুদুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, বরগুনা সদর, বরগুনা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে রয়েছি আমি ইমরান হোসেন। উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-র আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃ প্রচারিত হয় প্রতি সোমবার বিকাল 3:45। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত বা পরামর্শ দিতে অথবা আমাদের স্টুডিওতে উপস্থিত আজকের অতিথির কাছে আজকের বিষয় নিয়ে জানতে আমাদেরকে ফোন করতে পারেন 01782973478 নম্বরে। 01782973478 নম্বরে ফোন করে সরাসরি যুক্ত হন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে আমরা আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তার কাছে জানতে চাইব মিনি নার্সারি বলতে আমরা কি বুঝবো, অর্থাৎ মিনি নার্সারি কি? ধন্যবাদ। এই মুহূর্তে যারা আজকের আমাদের এই অনুষ্ঠান শুনছেন, বরগুনার সদর উপজেলা ও আমতলী, তালতলী ও বেদাগীর একাংশের শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে আলোচ্য বিষয় নার্সারি বা মিনি নার্সারি। আসলে মিনি নার্সারি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেখানে চারা উৎপাদন করা হয় এবং মূল জমিতে রোপণের পূর্বে পরিচর্যা করা হয়, ওই স্থানটাই নার্সারি হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা একদমই স্থায়ীভাবে লাগানোর আগে যেখানে আমরা লাগানোর উপযুক্ত হওয়া পর্যন্ত যেখানে আমরা পরিচর্যার জন্য লাগাই, বীজ থেকে শুরু করে সেই সময়ের
ওই অবস্থানের যে জায়গাটি সেটি মূলত মিনি নার্সারি, যেখানে চারা লালন পালন করা হয়, মূল জমিতে রোপণের পূর্ব পর্যন্ত। এখানে একটু ব্যাখ্যা হবে, নার্সারি বা নার্সারি হচ্ছে পরিচর্যা করার স্থান, যেখানে খুব নিবিড় ভাবে পরিচর্যা করা হয়, পরিচর্যা করে তাকে বড় করে তোলা হয়। বর্তমান প্রেক্ষাপটে মিনি নার্সারির গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপট যদি বলি যে এই সময়ে মিনি নার্সারি, এটির ব্যাখ্যা কিভাবে দেন? আসলে এই সময়ের মিনি নার্সারি যেটা বলতে, এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। নার্সারি আমরা করি বছর ব্যাপী চারা উৎপাদনের জন্য। মিনি নার্সারি বলতে যেটা বুঝে সেটা হিসেবে খণ্ডকালীন, আমি এখন বর্ষা মৌসুম শুরু হয়েছে, আমার চারার টার্গেট আছে যে আমি বর্ষা মৌসুমে 100 ফলজ গাছ, 100 বনজ, 100 ঔষধি বা অন্যান্য চারা, মৌসুমী ফুল ফলের চারা লাগাবো। তাহলে আমি কি করলাম, নির্দিষ্ট একটা জায়গায় এরকম একটা চারা তৈরির স্থান নির্বাচন করলাম ছোট আকারে। এটাই আসলে মিনি নার্সারি বলা যায়। এটা বর্তমান সময়ে অত্যন্ত উপযোগী, যেহেতু আমাদের জনসংখ্যা বাড়ার সাথে জমির প্রাপ্যতা কমে গেছে, সেই জন্য এটা ইচ্ছা করলে বসত বাড়িতে করা যায়, রাস্তার পাশে বৈধ জমিতে করা যায়, এবং অফিস আদালতের যে জায়গাটি পরে আছে অযত্নে, এই জায়গাটা এই নার্সারিটা করা যায়, এবং যার মাধ্যমে এই সাময়িক সময়ের জন্য যে চারার যোগান দেওয়ার দরকার, ওই চারা উৎপাদন করা যায়। তো আরেকটু যদি আমরা সময়কে একটু বিশদভাবে বলতে চাই, এই সময়ের সাথে যুক্ত করে আমরা যদি এখানে এই অবস্থার কথা বলি, আমাদের দেশের এবং অন্যান্য দেশের পরিবেশের প্রতিবেশের, এক কথা জলবায়ু পরিবর্তনের, জলবায়ু একটু গাছের সম্পর্ক, জলবায়ু এই পরিবর্তনের সাথে গাছের একটা নিবিড় সম্পর্ক আছে। একটি দেশের মূল ভারসাম্য রক্ষা করার জন্য 25% বনভূমি থাকা দরকার, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ 17% পর্যন্ত, কোন কোন ক্ষেত্রে 9%। তো এই বিশাল যে একটা কর্মযজ্ঞ বা গাছ লাগানো বা বৃক্ষরোপণ অভিযান বা বসত বাড়িতে প্রয়োজনীয় খাদ্য পুষ্টির যোগান, এই কাজগুলোর মূল লক্ষ্য সম্পাদন করার জন্য আমাদেরকে এই নার্সারি থেকে মূলত চারাগুলোর যোগান দিতে হবে। তো সেহেতু এই মিনি নার্সারি করার মাধ্যমে এই সাময়িক কালের চারাগুলো অল্প সময়ের মধ্যে তৈরি করে সরবরাহ করা যায়। এক্ষেত্রে যেমন মৌসুমী হিসাবে মিনি নার্সারি ব্যবহার করা যায়, যেমন শীতকালীন শাকসবজির জন্য বিশেষ করে ফুলকপি, পাতাকপি, তারপরে টমেটো, মরিচ, বেগুন, এই চারাগুলো কিন্তু মিনি নার্সারির মাধ্যমে আমরা উৎপাদন করে সরবরাহ করতে পারি। এক্ষেত্রে সৌন্দর্য বর্ধন যে সমস্ত অর্নামেন্টাল প্লান্ট বলা হয়, এই গাছগুলোর জন্য, তারপরে ফুল ফলের চারার জন্য আমরা এই মৌসুমী নার্সারিতে মিনি নার্সারিটা ব্যবহার একান্ত উপযোগী। ধর আমি এই মৌসুমে 100 গোলাপ চারা করবো, এই ক্ষেত্রে আমি এটা করতে পারি, আমি 100 অরকেরিয়া কিংবা চারা আমি সরবরাহ করব, কিংবা দেখা যাচ্ছে বোতল পাম্প, এরিকা পাম্প, এগুলো আমি সরবরাহ করব, পাতাবাহার। এটা মৌসুমী নার্সারি বা মিনি নার্সারির মাধ্যমে এটা সরবরাহ করা অত্যন্ত যুগ উপযোগী একটি পদক্ষেপ বলে আমি মনে করি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। আমাদের আজকের অনুষ্ঠানে আলোচনা করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাকসুদুর রহমান। আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাইব, মিনি নার্সারি প্রকারভেদ সম্পর্কে জানবো। এই প্রশ্নে মিনি নার্সারির প্রকারভেদ 2 রকম, এটা স্থায়ী নার্সারি, অস্থায়ী নার্সারি। স্থায়ী নার্সারি বলতে ছোট আকারে যে নার্সারিগুলা বছরব্যাপী চারা উৎপাদন করে, প্রয়োজন সময় পর্যন্ত সরবরাহ করে, এটা স্থায়ী নার্সারি। আর অস্থায়ী নার্সারি বলতে, এটা আমি আলোচনার মধ্যে একটু আগে আমি যে মৌসুম ভিত্তিক, যেন আমি গ্রীষ্মকালীন শাকসবজির জন্য একটি নার্সারি স্থাপন করলাম, শীতকালীন শাকসবজির জন্য করলাম, অথবা বর্ষাকালীন ফলজ, বনজ, ঔষধি চারা সরবরাহের জন্য আমি নার্সারি স্থাপন করলাম। এটা বিশেষ বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে এই মিনি নার্সারি গড়ে তুলতে পারে। যেমন আমাদের একটি জাতীয় অনুষ্ঠান এবং এটি বাঙালির একটি গর্বের দিন, আমাদের যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তখন কিন্তু আমরা শহীদদেরকে এবং আমাদের শহীদ মিনারে ফুল দিয়ে তাদেরকে তখন কিন্তু ফুলের জন্য মিনি নার্সারি স্থাপন করতে পারে। এটা বিজয় দিবস
মহান স্বাধীনতা দিবস, এটাও আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা এই মিনি নার্সারি স্থাপন করতে পারি, প্রচুর পরিমাণে ফুলের চাহিদা থাকে। আমরা যেখানে সেখানে যে কোনো অবস্থাতেই জায়গা জমি পেয়ে বা ব্যবহার করি আমরা কি নার্সারি তৈরি করবো, নাকি এখানে স্থান নির্বাচনে আমার বিবেচ্য কিছু বিষয় মনে রাখতে হবে? স্থান নির্বাচন মিনি নার্সারি স্থাপন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আমাকে এরকম একটা জায়গা নির্বাচন করতে হবে যেন বন্য কবলিত এলাকা না হয় এবং জমিটা সমতল হয়, আলো বাতাসের উৎস আছে এবং পানির উৎস আছে, যোগাযোগ ব্যবস্থা ভালো, যাতায়াত ব্যবস্থাও ভালো এবং অন্তত প্রয়োজনীয় বিক্রয় করা যায়, কৃষক চাহিদা আছে, এরকম এলাকায় নির্বাচন। এমন জায়গায় করলাম যেখানে আমার যারা কিনবেন বা আমার যে ক্রেতা বা যাদের এটি প্রয়োজন তারা ওখানে মানে যেতেই পাচ্ছেন না বা দেখলো না নার্সারি, রাস্তার পাশে হলে একটা নার্সারি সবাই চোখে পড়বে, সবাই উৎসাহী হইবে। বৃক্ষ মেলা শুরু হইলো, মেলা এসে চারা পাইল না, দেখে যাওয়ার সময় যারা নার্সারি দেখলো যে আমি নার্সারি থেকে চারা নিয়ে গেলাম, বা সরবরাহের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রোতা বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছেন। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এই প্রকল্পটি বাস্তবায়ন করছেন। আর এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য কার্যক্রম রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, যেটি বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস। মাঠ পর্যায়ে সহযোগী হিসেবে এই প্রকল্পের সাথে রয়েছেন লোকবেতার সহ উপকূলীয় আরো 4টি রেডিও। আমরা আলোচনা শুনছি, আজকের আলোচনার বিষয় মিনি নার্সারি। এই মিনি নার্সারির যে বেশ কিছু কথা আমরা শুনলাম, এটি আসলে আমাদের প্রয়োজনটা কি এবং এই সময়ের সাথে কিভাবে যায়, এটি কাকে বলে, এটির যে প্রকারভেদ রয়েছে, স্থান নির্বাচনে আমাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, কি কি উপকরণ প্রয়োজন হচ্ছে কৃষকদের এটি করার জন্য। মিনি নার্সারি স্থাপনের ক্ষেত্রে প্রথমত যে স্থান হইতে হবে উপযোগী, আমাকে উপযোগী চারা নির্বাচন করতে হবে। এক্ষেত্রে বীজ, প্রয়োজনীয় বীজ, কলম, কাটিং, এটা ম্যানেজ করতে হবে। তারপরে হচ্ছে সার, পলিথিন ব্যাগ, বেড়ার জন্য প্রয়োজনীয় উপকরণ, যেটা কংক্রিটের বেড়া হয়, তার জালি অথবা জীবন্ত গাছ, তারপরে অন্যান্য যন্ত্রপাতি মানে ঝাঁঝরি, কোদাল, চাকু, বালতি, খুরপি, দাও, পানির পাইপ, তারপরে প্রয়োজনীয় মাটি ও জৈব সার। এইগুলোকে মাথায় রেখে আমাকে পরিকল্পনা হবে যে আমি মিনি নার্সারি তৈরি করতে হলে আমার এই বিষয়গুলো আসলে প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি কৃষকদেরকে একটু বুদ্ধি খাটানোর কথা বলি, আমাদের যেহেতু কৃষক বাঁচলে দেশ বাঁচবে এবং তাদের নিয়ে বেঁচে আছি এবং তাদের নার্সারি স্থাপনের উপকরণগুলো আমাদের কৃষক পর্যায়ে সহজলভ্যভাবে পাওয়া যায়। যারা আমরা এই নার্সারি স্থাপনের উদ্যোগ নেই তারা একটু চোখ কান খোলা করলেই এই উপকরণগুলো হাতের কাছে আমরা টেনে নিতে পারি। প্রয়োজনীয় সুতলি, অন্যান্য উপকরণ যেটা আমার দরকার। আর বেড়ার কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেকের বাড়িতেই গ্রামে একটি করে বাঁশের ঝাড় রয়েছে। বাঁশের ঝাড় দিয়েও আমি রয়েছে। তারপরে আমি জীবন্ত বেড়া হিসাবে মান্দার ব্যবহার করতে পারি। তারপরে আমি আমাদের স্থানীয় ভাষায় বলে কালফার কষা, এটাও আমি ব্যবহার করতে পারি। আর জীবন্ত বেড়ার একটা বিশেষ উপকারিতা হলো খরচ যেরকম কম, বাইরের পরাগায়নের মাধ্যমে যে পোকামাকড় যে অন্যান্য পরপরাগায়ন প্রতিরোধ করতে সহযোগিতা, এটা একটা গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয়। এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দরজার দুই পাশের শোভাবর্ধন, রাস্তার দুই পাশে এগুলো লাগানো, সেটাকে কিন্তু আমরা আমাদের নার্সারির বেড়া হিসেবেও এটা ব্যবহার করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি। এই মিনি নার্সারি স্থাপনে আসলে আমরা কি কি পর্যায়ে আমাদের মানে মোকাবেলা করতে হচ্ছে, মানে কি কি পর্যায়ে ভাগ করে আমরা যাবো, যেহেতু আমরা একটি ভাগ ভাগ করে যেতে হবে এবং পর্যায়গুলোকে জেনে সেভাবে যদি আমি পরিকল্পনা অনুযায়ী যাই তাহলে এটিতে আমি সফল হতে পারবো। যেমন ঘর উঠানোর ক্ষেত্রে আমাকে আগে মাটি দিয়ে উঁচু করতে হয়, তারপরে চারপাশের যে আমরা নার্সারি স্থাপন এটা পর্যায়ের বাংলা ব্যাখ্যা আছে ধাপ। আসলে আমি একটা কাজকে আগানোর জন্য পর্যায়ক্রমে আমাকে যে কাজগুলো করতে হবে, কি ধাপে মিনি নার্সারি স্থাপনের ক্ষেত্রে আমাকে প্রথমেই স্থান নির্বাচন এবং স্থান প্রস্তুতকরণ,
এই কাজটা করতে হবে। কারণ স্থান প্রস্তুতকরণ বলতে এখানে অবাঞ্ছিত লতা পাতা, ডাটা, গাছের শিকড়, জায়গা সমতল করা, বেড তৈরি করা, প্রয়োজনে জমি চাষ দেওয়া এবং অন্যান্য আগাছা পরিষ্কার করে জমিটাকে নার্সারি স্থাপনের উপযোগী করে তোলা, এটা আমার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমি এটা বেড়া বা ঘেরা দিয়ে দেব, কারণ গরু ছাগল হাঁস মুরগি এমনকি অনৈতিক লোকজনের অবাধ প্রবেশ এই ক্ষেত্রে প্রতিরোধ হবে। এক্ষেত্রে বাঁশ খুঁটি বা কাটা জাতীয় বেড়া বা জীবন্ত গাছ দ্বারা এই বেড়া দিয়ে স্থায়ীভাবে বেড়াটি দিতে হবে। কেননা স্থায়ীভাবে বেড়া না দিলে এখানে আগন্তুকের প্রবেশ ঘটবে এবং আমার মূল উদ্দেশ্য এটি কিন্তু আমি একটু শ্রোতাদের জন্য বলছি, বিশেষ করে আমাদের সাথে কৃষকরা রয়েছেন, অনুষ্ঠানটি শুনছেন, যে আমার ক্ষেত, কিন্তু আমরা কিন্তু যেমন ধান খেতে গ্রামীণ ভাষায় বলে ইট কাটে, তো সেটি পদ বানানো, ক্ষেতের মধ্যে পদ, এটি কিন্তু প্রচলিত এই অঞ্চলে, এবং সেটি বাধাগ্রস্ত করার জন্যই মূলত একটু বেশি খেয়াল রাখা, শক্তপোক্ত ভাবে দেয়া। এরপরে চোরও আছে, এটা আসলে বললে অনেক সময় বিনা অনুমতিতে যদি কারো অসৎ উদ্দেশ্যে অনেক বাগান ধ্বংস করে, এটাও হইতে পারে। এজন্য আসলে বেড়া বা ঘেরা বা স্থায়ী একটু মানে বেড়া তৈরি করতে হবে। এরপরে হলো 3 নম্বর নার্সারি লেআউট তৈরি করা। নার্সারি লেআউট বলতে একটা হাঁটার রাস্তা রাখতে হবে। আমি ফলজ বাগান বা চারা এক জায়গায় রাখবো, ঔষধিটা এক জায়গায় রাখবো, মিনি নার্সারি হিসাবে আমি মৌসুমী ফুলের চারা একবার কুমড়া জাতীয় এক জায়গায় রাখবো, অথবা আমি সৌন্দর্য বর্ধন পাতাবাহার গুলো এক জায়গায় রাখবো। এক্ষেত্রে শনাক্ত করতে হবে যেরকম সুবিধা হবে, আমাকে পরিচর্যা করতে হবে সুবিধা হবে, এবং নার্সারিটা দেখতেও একটু সুন্দর হইবে। এতে বিভিন্ন ব্লকে ভাগ করা, যেমন আজকে এখানে পানি দিলাম, কালকে এই জায়গাটা দেবো, আজকে এখানে কলমটা করলাম, কালকে পাশের বেডের কলম করবো। এই বিষয়গুলো খুব সুন্দরভাবে করা যায় যদি নার্সারির লেআউটটা একজন পথচারী কিংবা ভদ্রলোক দেখে বলতে পারবেন, লেআউটটা দেখেই বলতে পারবেন নার্সারি এই অংশে এই কাজটা হচ্ছে, এই অংশে এই কাজটা হচ্ছে, এখানে গেলে আমি এই তথ্য পাবো। এবং আমি যদি আমার একটি গাছকে পরিচর্যা করতে যাই, আমার একটি চারাকে পরিচর্যা করতে যাই, তাহলে সেই ওটার কাছে আমাকে যেতে হবে, যাওয়ার জন্য আমাকে সেই ধরনের পথটা আসলে রাখতে হবে, সেই সুযোগটা রাখতে হবে, এটা করতে হবে। এক্ষেত্রে কিছু নীতিমালার বিষয় আছে, যেমন দুটি পাশাপাশি বেডের মাঝে কমপক্ষে 40 থেকে 45 সেন্টিমিটার দূরত্ব রাখতে হবে, এবং চারপাশে পরিচর্যা করার জন্য এবং পানি নিষ্কাশন সহজ করার জন্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এছাড়াও নালা থাকবে 30 সেন্টিমিটার গভীর হইবে, 45 সেন্টিমিটার প্রশস্ত হবে, প্রধান নালা, অপ্রধান নালা এবং শাখা নালা এই সমস্ত ব্যবস্থা করতে হবে, রাস্তার ব্যবস্থা করতে হবে এবং একটু উঁচু রাখতে হবে। এই বিষয়গুলা লেআউটের মধ্যে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। আজকে আলোচনার বিষয় মিনি নার্সারি। এতক্ষণে খুব গুরুত্বপূর্ণ আলোচনা মিনি নার্সারি কি থেকে শুরু করে বর্তমান প্রেক্ষাপট এবং সময় উপযোগী করে লাগানো, এটির প্রকারগত স্থান নির্বাচনের বিবিধ বিষয়সমূহ, উপকরণগুলো কি কি পর্যায়ে রয়েছে, ধাপ রয়েছে, বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। তো এ পর্যায়ে আসলে একটি প্রশ্ন এবং প্রধান প্রশ্ন হিসেবে যদি আমি বলি, মিনি নার্সারির উপকারটা মূলত কি? এটির যেহেতু আমি যদি ভাগ ভাগ করে শুনতে চাই, অর্থনৈতিক দিক থেকে, আমাদের পরিবেশের দিক থেকে, কৃষকদের এগিয়ে যাওয়ার দিক থেকে, সবুজ বানান, সবুজ বেষ্টনের দিক থেকে, আমাদের পরিবেশকে ঠিক রাখার দিক থেকে, কৃষক এবং কৃষি বাঁচাতে, সব মিলিয়ে এটির উপকারের কথাগুলো শুনবো। এখানে একটি কথাই দিয়ে আমি বলতে চাই, খাদ্য পুষ্টি অর্থ চান, বসত বাড়িতে গাছ লাগান। আপনি যখন এই স্লোগানকে বাস্তবায়ন করতে যাবেন, সেক্ষেত্রে আপনি ফলজ, বনজ, ঔষধি এই 3 ধরনের গাছই আপনাকে লাগাইতে হবে। যদি আপনি অর্থনৈতিক দিক থেকে চিন্তা করেন, একটি মিনি নার্সারি স্থাপনের মাধ্যমে আপনি চারা উৎপাদন বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। যে গাছ জমিতে লাগানো হবে বা বসত বাড়িতে লাগানো হবে, সেটা আমার পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেবে, এবং এ থেকে আমি ফল ও কাঠ পাবো, যেটা জ্বালানি হিসাবে যেরকম কাজ করবে,
আমার প্রয়োজনীয় ফলের চাহিদা পূরণ করে, পুষ্টি উপাদানের ঘাটতিও পূরণ করবে। এমনকি আমার বেঁচে থাকার জন্য যে সুস্থ বাতাস, নিরাপদ বাতাস দরকার, যেটা আমার এই গাছ থেকেই আমি নির্মল বায়ুটা পেতে পারবো। এটার অন্যান্য উপকারের কথা আমরা শুনবো। আমরা কিন্তু ফোন পাচ্ছিলাম, আমাদের যেহেতু প্রশ্নের উত্তরের মাঝখানে নেই, আপনারা আবার আমাদের সাথে যুক্ত হবেন এবং যারা ফোন দিতে চান 01782973478 নম্বর খোলা রয়েছে, সরাসরি কথা বলতে পারেন, আমাদের অতিথির সাথে প্রশ্ন কিংবা মতামত দিতে পারেন। বেশ কয়েকটি ফোন পেয়েছিলাম, আমরা যদি আলোচনায় নিতে পারিনি, আপনারা আবার যুক্ত হতে পারেন। উপকার নিয়ে শুনছিলাম, এটা হলো অর্থনৈতিক গুরুত্ব। তারপরে যদি আমি প্রয়োজনীয় গাছের মধ্যে আমার জীব বৈচিত্র্যের বিষয়টা বিবেচনায় আনা যায়, গাছ এপিজেড আবুল কালামের একটি বিখ্যাত উক্তি ছিল, আমি একটি পাখি পুষেছিলাম, আমার পাখি চলে গেল, আমি খুব কষ্ট পেলাম। আমি ভাবলাম আমার প্রাণের পাখিটি চলে গেল, আমি একটি গাছ রোপণ করলাম, আমার পাখি ফিরে এলো এবং আমার বাড়িতে অন্যান্য কাজের যে সহযোগিতা আমি এটাও পেলাম, গাছ পেলাম, পাশাপাশি আমি আমার পাখিও পেলাম। এটা আসলে গাছ আমাদের শুধু জ্বালানি দেয় না, জীবনকে নির্মল করে, শুধু তাই না, গাছ আমাদের আসলে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাকে একদিকে যেমন ছায়া দেয়, একদিকে খাবার দেয়, প্রয়োজনীয় কাঠ দেয়, বেঁচে থাকার জন্য নির্মল অক্সিজেনের সরবরাহ গাছ করে। এই ক্ষেত্রে মিনি নার্সারি যেহেতু অল্প জায়গায় অল্প সময়ের জন্য আমি করতে পারতেছি, এই মিনি নার্সারি এক্ষেত্রে আমাকে উদ্যোগ নিতে সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা যদি চিন্তা করি আমাদের জলবায়ু পরিবর্তনের কথা, চিন্তা করি আমাদের গাছের পরিমাণ কম রয়েছে এই কথা, চিন্তা করি বেঁচে থাকার জন্য আমাদের গাছ প্রয়োজন, চিন্তা করি দুর্যোগের দিক থেকে, যেহেতু আমরা দক্ষিণ অঞ্চলের দুর্যোগে আশ্রয়, জি, সেক্ষেত্রেও কিন্তু আমরা গাছ লাগাতে পারি। গাছ লাগানোর জন্য আমি যদি ডিম না পাই, তাহলে আমি কিভাবে আমি মুরগি পাবো? এক্ষেত্রে এবছর আমাদের বৃক্ষরোপণ অভিযান 2016 প্রতিপাদ্য বিষয় ছিল জীবনের জন্য গাছ, জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ। এক্ষেত্রে এই বাংলাদেশ বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। আপনারা যারা এই ধরনের নার্সারি স্থাপনে আগ্রহী বা উদ্যোগী, তারা এই দুইটি সরকারি অফিসের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি প্রয়োজনীয় তথ্য এবং অন্যান্য কারিগরি সহযোগিতা বিনামূল্যে এবং অন্তত আন্তরিকতার সাথে পাবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা শেষের দিকে চলে এসেছি। শেষ সময়ে আপনার কাছে জানতে চাইব, বর্তমান প্রেক্ষাপটে কৃষকদের জন্য যদি এই সময় আপনার কোনো বার্তা তাদেরকে দেওয়ার থাকে, এবং আজকের এই অনুষ্ঠানে আসার জন্য এবং এই মিনি নার্সারি নিয়ে চমৎকার সুন্দর আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। লোকবেতার FM 99.2 এই মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, তারা কৃষকদের মাঝে আমার এই মুহূর্তে একটি দ্রুত মেসেজ হইল, যারা আউশ ধান পেকে গেছে এখনই কেটে ফেলুন এবং পরবর্তী আমন রোপণের জন্য প্রস্তুতি নিন এবং দ্রুত আমন ধান রোপণ করুন। আর আজকের বৃষ্টিতে যাদের জমি থেকে অধিক পানি জমেছে, দ্রুত পানি সরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং যে সমস্ত জমি নিচু, আমন ধানের জন্য স্থানীয় জাত নির্বাচন করুন। উঁচু ও মাঝারি জমি, উঁচু জমির জন্য উফশি জাতের জাত নির্বাচন করুন। আমাদের সামনে এখনই আসতেছে যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শীত মৌসুম, শীত মৌসুমের জন্য উচ্চ মূল্যের যে সমস্ত বেগুন, মরিচের চারা উঁচু স্থান নির্বাচন করুন এবং পলিথিন দিয়ে চারা শেড এখনই নির্মাণ করুন। প্রত্যেককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, আমরা বেশ কয়েকটি SMS পেয়েছি, ফোন কল পেয়েছিলাম, নিতে পারিনি, দুঃখ প্রকাশ করছি। আপনারা পরবর্তী আগামী অনুষ্ঠানে আবার যুক্ত হবেন আশা করছি। পূর্ণিমা ইসলাম রূপালী কলেজ গেট থেকে আমাদেরকে SMS করে অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে, তবে আপনার একটি পরামর্শ আমরা পেয়েছি এবং এই পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা পুরো SMS-টি যখন পাবো এবং SMS-টি পড়ার পরে এর পরবর্তীতে আমরা আপনার এই পরামর্শটি
আমরা নেওয়ার চেষ্টা করব এবং আপনাকে পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে পেরেছি। কাজিরাবাদ থেকে এসএমএস করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই অনুষ্ঠানটির ভূমিকা নিয়ে অনেকগুলো কথা বলেছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাই। এবং সেই সাথে মনিডামা থেকে কুইজের উত্তর দিয়েছেন অনেকগুলো, আমাদেরকে আরো অনেক শ্রোতা বন্ধুরা কুইজের উত্তর দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই সাথে অনুষ্ঠান সম্পর্কে মতামত দিয়েছেন। আপনাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে মতামত দেওয়ার জন্য এবং মতামত নিয়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এই অনুষ্ঠানটিতে। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ আরআরআই এর সৌজন্যে সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45, পুনঃপ্রচারিত হয় প্রতি সোমবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আজকের যারা আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, অনুষ্ঠানটি যারা শুনলেন ধন্যবাদ জানাই, অতিথি হিসেবে আমাদের সাথে আজকে যিনি ছিলেন তাকে। শ্রোতা বন্ধুরা, বিদায়ের আগে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন। অনুষ্ঠানটির অনলাইন সম্পাদনা করেছেন ফখরুল ইসলাম রনি এবং প্রযোজনা করলেন মনির হোসেন কামাল।